সকালের আলোয় মিষ্টতা মিশে থাকলেও আজ আর্সল্যান্ড ম্যানশনের আবহাওয়ায় কোথাও যেন অদৃশ্য এক টান টান ভাব। সময় প্রায় 8:45। সকাল সকালই অতিথিদের আনাগোনায় ফ্রন্ট ইয়ার্ডে যেন ছোটখাটো মেলা বসেছে। গাড়ির শব্দ, মানুষের কণ্ঠ, হাসি হুল্লোড় সব মিলিয়ে বাইরে বেশ জমজমাট। কিন্তু এই ব্যস্ততা, এই আয়োজন কোনোটাই নিশাত বেগমের মন ছুঁতে পারছে না। তার কাছে সবকিছু আজ অদ্ভুত রকম জটিল মনে হচ্ছে, কারণ তিনি কায়ানের গতকালের ভাবভঙ্গি ঠিকই পড়ে ফেলেছেন। ছেলের চোখের দৃষ্টি, কথার ভঙ্গি, নীরবতার ওজন সবকিছু মিলিয়ে তার মনে আশঙ্কার ঢেউ একের পর এক আসছে পড়ছে। এই ভেবেই ফ্রন্টিয়ার্ডে একপাশে দাঁড়িয়েছিলেন তিনি। নিজের অজান্তেই ভ্রু কুঁচকে চোখ স্থির হয়ে গেছে শুনলেন। আরে পুচকি, কি ভাবছো? এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? জাহানারা বেগমের এরকম আচমকা কথায় নিশাত বেগম কেঁপে উঠল। উনি থতমত খেয়ে উঠল। নিজেকে একটু সামলে হাসির ভান করে বলে উঠল, না না, কিছু ভাবছি না আমি। ছেলের বিয়ে বলে কথা, নানা রকম চিন্তা ভাবনা হয়, বুঝলি? কথাটা শুনতেই জাহানারা বেগম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি দেখি মেয়েগুলোকে ডেকে আসি। নিশাত বেগম বললেন, তুই বরং গিয়ে রেস্ট কর, কাল সারা রাত নীল দাদু ভাইয়ের কাছে থেকে ঘুম হয়নি তোর। আমি বরং কাউকে পাঠিয়ে দিচ্ছি। তখন জাহানারা বেগম একটু মৃদু হেসে বলে উঠল, আরে আমি ওখানে ছিলামই না, আমি তো মাঝরাতে নিজের ঘরে চলে এসেছিলাম। আমি একটু ওর জন্য নিজের হাতে একটু স্যুপ বানাতে আসলাম। কথাটা শুনতেই হতভম্ব হয়ে নিশাত বেগম বলে উঠলেন, ও মা, তাহলে ও একা ছিল? আমি তো তোকে বলেছিলাম আমি থাকি, তুই নিজেই পাঠিয়ে দিলে, আর ছেলেটা একা রইল। কেমন আছে কে জানে। আমিও বরং গিয়ে দেখে আসি। তখন জাহানারা বেগমের দিকে তাকিয়ে আবারও বলে উঠলেন, আরে না না, আমি আসতে চাইনি। খুশবু তো সারা রাত ওখানে ছিল, ওই তো আমাকে জোর করে পাঠিয়ে দিল। এই কথাটা শোনা মাত্রই নিশাত বেগমের চেহারায় স্পষ্ট পরিবর্তন এলো। মুখের স্বাভাবিক ভাবটা মিলিয়ে গেল। চোখে নেমে এলো এক অদ্ভুত ছায়া। কিছুক্ষণ চুপ করে থেকে জাহানারা বেগমের দিকে তাকিয়ে একটু অন্যরকম চাপা গা জ্বালানি সুরে বললেন, নীল দাদু ভাইয়ের পাশে থাকার কথা তোর মেয়ের, কিন্তু রয়েছে আমার মেয়ে। এই সুরটা জাহানারা বেগমের কানে নতুন লাগলো। তিনি একটু অবাক হলেন। হঠাৎ নিশাত বেগমের গলায় এমন ভঙ্গি কেন? তবুও মুখে মৃদু হাসি ধরে রেখে শান্তভাবে বললেন, ওর শরীরটা ভালো না, কাল সন্ধ্যা থেকেই পুচকি ওর জন্য থাকতে পারেনি। এর মধ্যেই একজন স্টাফ এসে নিশাত বেগমের উদ্দেশ্যে বললেন, ম্যাম, আপনাকে বড় স্যার ডাকছে বাইরে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আর তুমি বরং উপর থেকে মেয়েদেরকে ডেকে নিয়ে এসো। নিশাত বেগম এই বলতেই স্টাফটা মাথা নাড়িয়ে চলে যায়। নিশাত বেগম জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে উঠলেন, আচ্ছা, তুই স্যুপ নিয়ে যা তাড়াতাড়ি। জাহানারা বেগমের জবাবের অপেক্ষাও করলেন না তিনি। কথা শেষ করে দ্রুত পায়ে ম্যানশনের বাইরে চলে গেলেন নিশাত বেগম। তার চলে যাওয়ার পর জাহানারা বেগমের মুখটা হঠাৎই মলিন হয়ে উঠল। চোখে হাসির রেখা মিলিয়ে গেল, ঠোঁট শক্ত হয়ে গেল। কিছু মুহূর্ত নিঃশব্দে দাঁড়িয়ে থেকে তিনি এক দীর্ঘ ভারী নিঃশ্বাস ছাড়লেন, যেন বুকের ভেতরে জমে থাকা অনেক না বলা কথার ওজন ঝরিয়ে দিলেন এই নিঃশ্বাসে। এরপর ধীরে পা বাড়িয়ে কিচেনের দিকে চলে গেলেন। নীল প্রাইভেট রুমে শুয়ে আছে, মুখে আঘাতের দাগ স্পষ্ট, চোয়ালের পাশে কালছে ছোপ, ঠোঁটের কোণে শুকিয়ে আসা রক্তের চিহ্ন। তবুও ডাক্তারের কথায় সবাই একটু স্বস্তিতে। ইন্টারনাল কোনো সমস্যা হয়নি। শরীর ভাঙা, মাথা ভারী, কিন্তু বিপদের বাইরে। তবু এই শান্তিটা খুব ভঙ্গুর, যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। খুশবু সারা রাত চোখের পাতা এক করতে পারেনি। ক্লান্ত শরীর নিয়ে সে কাউচে আশ্রয় হয়ে আছে। সামনেই বেডে নিথর হয়ে শুয়ে আছে নীল। মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে ওর দিকে। শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা, বুক ওঠানামা করছে কিনা, সব খেয়াল রাখছে অবচেতনে। খুশবুর চোখের সামনে এখনো ভাসছে গতকালের জিম রুমের ঘটনা। এরপরে ঠোঁট কাঁপিয়ে সে নিজের সাথে বিড়বিড় করে উঠল, ব্রো আর রিদি, এটাও পসিবল? তাহলে লাইলা, তাহলে নীল? এই বিড়বিড় করতে করতে খুশবু আবার নীলের দিকে তাকিয়ে পড়ল। হঠাৎ করে কি মনে পড়ে গেল কে জানে। এক মুহূর্তের জন্য ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি ফুটে উঠল। সেই হাসিটা ঠিক আনন্দের না, বরং কোনো গোপন হিসেব মিলিয়ে যাওয়ার মতো। তবে সেই হাসি বেশিক্ষণ টিকল না। হঠাৎ করেই পুরুষ কণ্ঠের এক
চাপা গোগানি ভেসে উঠল পুরো প্রাইভেট রুম জুড়ে। শব্দটা খুশবুর কানে যেতেই সে চমকে উঠল। মুহূর্তের মধ্যে কাউচ ছেড়ে উঠে পড়ে প্রায় দৌড়ে চলে গেল নীলের কাছে। যেতেই দেখল নীল গোঙাতে গোঙাতে ধীরে ধীরে চোখ মেলার চেষ্টা করছে। চোখ দুটো ভারী, যেন পাথর ঝুলে আছে পাতায়। খুশবু ঝুঁকে পড়ল, কণ্ঠে অজান্তেই স্নেহ মিশে গেল। এই, আপনি ঠিক আছেন? কষ্ট হচ্ছে? ধীরে ধীরে নীল চোখ মেলে তাকিয়ে পড়ল। শরীরে এক অদ্ভুত ভার, হাত পা যেন নিজের না। একটু এদিক ওদিক নড়ে ভালো করে চোখ মেলতেই খুশবুকে এত কাছে দেখে নীলের চোখ বড় বড় হয়ে গেল। মুহূর্তেই চোখে মুখে বিরক্তি ছড়িয়ে পড়ল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, হায়া, তুই এখানে কি করছিস? খুশবু তাড়াতাড়ি নীলের কাছ থেকে সরে গেল। হঠাৎ এই প্রশ্নে সে থতমত খেয়ে গেল, গলা একটু কেঁপে উঠল। আমি ভাবলাম আপনার শরীর খারাপ করেছে। নীল নিজের অবস্থাটা বোঝার চেষ্টা করলো। কোথায় আছে, কেন আছে, সবকিছু ধীরে ধীরে মনে পড়তে লাগলো। কালকের সব ঘটনা যেন মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল। রাগে, অপমানে, অসহায়তায় তার চোখ মুখ লাল হয়ে উঠল। চারপাশে তাকালো, কিন্তু রিদিয়াকে কোথাও দেখতে পেল না। কিছুক্ষণ নিজেকে সামলে নিয়ে খুশবুর দিকে রেগে তাকিয়ে বলে উঠল, আমি জিজ্ঞাসা করেছি তুই এখানে কি করছিস, আর রেডি কোথায়? খুশবু কোনো জবাব দিল না। রাগে নীল দাঁত মুখ কুচকে শোয়া ছেড়ে উঠতে চাইল, কিন্তু মেডিসিনের প্রভাবে মাথাটা ভার হয়ে গেল। শরীর আর সাপোর্ট দিল না। বাধ্য হয়ে বোর্ডের হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে রইল। দাঁত খিচে নিজের উপর রাগ ঝাড়তে ঝাড়তে বলল, হোয়াট দ্য... নীলের এই অবস্থা দেখে খুশবু নীলকে ধরতে যাবে, তখন নীল চোখ গরম করে বলে উঠল, নো, একদম দূরে থাকবি। তোরা দুই ভাই বোন আমার আর আমার হবু বউয়ের থেকে দূরে থাকবি। কথাটা শুনতেই খুশবুর রাগে মাথাটা গরম হয়ে গেল। এরপর খুশবু ধীরে ধীরে নীলের দিকে আরো এগিয়ে এলো। চোখের রাগের আগুন জ্বালিয়ে নীলের মুখের চোয়াল শক্ত করে চেপে ধরল। নীলের মুখের সামনে মুখ নিয়ে তার ছেলের হাসি টেনে দৃঢ় কণ্ঠে বলে উঠল, এক্সকিউজ মি স্যার, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমার ব্রোর একবার যখন নজর পড়েছে রীতির ওপর, এইবার নিজের চোখ সরিয়ে নেন। আই ডোন্ট ফাকিং কেয়ার অ্যাবাউট আঙ্কেল নাইসি। মামা ভাগ্নে রিলেশন আমার ব্রো যখন রিদিকে কাছে টেনে নিয়েছে, তখন কেউ যদি এর মধ্যে নজর দিতে চায়, আমি তার চোখ তুলে নেব। আমার রোস্ট পার্টটা আমার ফ্যামিলির কেউ জানে না, বাট ইউ নো ইট ভেরি ওয়েল, কারণ আমিও আমার উগ্র ভাইদের উগ্র বোন। এরপর খুশবু নীলের মুখটা ঝাঁকি দিয়ে ছুঁড়ে আবারও বলে উঠল, খুশবু হয়ে আছি, হায়াত হতে দিও না। নেক্সট টাইম আমার উপর ফালতু কারণে চিৎকার করলে 3 বছর আগের কথা খুব ভালো করে মনে করিয়ে দেব। এই বলে খুশবুর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যেতে লাগলো, কিন্তু যাওয়ার আগে আরেকবার নীলের দিকে ঘুরে তার ছেলের হাসি দিয়ে হাতের মিডল ফিঙ্গার দেখিয়ে চলে গেল। এরপর নীল খুশবুর যাওয়ার দিকে তাকিয়ে দাঁতের ফাঁক দিয়ে রাগ ঝাড়তে ঝাড়তে বলে উঠল, যেমন বোন তার তেমন ভাই। আমার রিদিকে নিয়ে কেন পড়তে হলো তোদের? আমারই ভুল, এখানে আমাদের আসাই উচিত হয়নি। শরীর জ্বলে যাচ্ছে, মাথা ঘুরছে, বুকের ভেতরটা ফাঁকা লাগছে। রাগ, অপমান আর অসহায়তা একসাথে চেপে বসেছে নীলের উপর। এই বিড়বিড় করতে করতে রাগ করে বেড থেকে একটা কুশন ছুঁড়ে মারলো খুশবুর যাওয়ার দিকে, কিন্তু হঠাৎ করে কুশনটা কেউ ক্যাচ করে ধরল। নীল সেদিকে তাকাতেই ভ্রু আরো কুচকে গেল। দাঁতে দাঁত চেপে মনে মনে বলে উঠল, বোন গেল, এবার ভাইয়ের উৎপাত সহ্য করো। প্রাইভেট রুমের দরজায় দাঁড়িয়ে আছে কায়ন। ডার্ক ব্লু টি শার্ট পরে কায়নের শরীর যেন আরো নিখুঁত দেখাচ্ছে। নিচে ঘিয়ে রঙের ফর্মাল চিনোস ট্রাউজার, হাতের দামি রিস্টওয়াচটা নরম আলোয় একবার ঝিলমিল করে উঠল, ঠিক তার ঠোঁটের কোণে বাঁকা হাসির মতো। চুল জেল দিয়ে ব্যাকব্রাশ করা, একদম গোছানো, যেন রাতের কোনো মধুর স্বপ্ন তার সকালকে আলোয় ভরিয়ে দিয়েছে। কায়নের নীলাভ চোখ দুটো সরাসরি নীলের উপর স্থির হয়ে আছে। সেই দৃষ্টিতে নেই রাগ, তাড়াহুড়ো নেই, আছে নিঃশব্দ আধিপত্য। ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলিয়ে কায়ন ধীরে ধীরে কুশনটা নামিয়ে নিল। কায়নের পেছনে দাঁড়িয়ে আছে কায়নের পার্সোনাল স্টাফ অ্যালেক্স আর আরেকজন স্টাফ। নীল একটু অন্যদিকে ফিরে গম্ভীর গলায় বলে উঠল, মোস্ট পাওয়ারফুল বিজনেসম্যান অফ ইস্তানবুলের বিওডি নিশ্চয় আমায় দেখতে আসেনি বা আমার খোঁজ নিতেও আসেনি, কারণ আমার এই অবস্থার জন্য তাকে সালাম দেওয়া উচিত। কথাটা শুনতেই কায়ন দরজা ছেড়ে কাঁধ ঝাঁকিয়ে হাসতে হাসতে কুশনটা নীলের দিকে ছুঁড়ে মারল। ক্যাচ ইট।
কিন্তু নীল ক্যাচটা ধরতে যাবে তখন হাতের ব্যথায় মুখে আওয়াজ হয়ে উঠল। ক্যাচটা মিস হয়ে গেল, কিন্তু কায়ান সেই সুযোগটা ছাড়ল না। সোফায় বসতে বসতে তার ছেলের কণ্ঠে বলে উঠল, আহা, ব্যথা লাগলো? ভাবছিলাম ইস্তানবুলের সবচেয়ে পাওয়ারফুল লোকটার সামনে দাঁড়ানোর জন্য এতটুকু ব্যথা তো সহ্য করতে পারবে। নীলের শরীর জ্বলে যাচ্ছে এইসব দেখে, তবুও মুখ বুঝে সহ্য করে নিল। তারপর কায়নের দিকে তাকিয়ে বিরক্ত সুরে বলে উঠল, কি বলতে এসেছো বলে চলে যাও। আমার এইসব পাওয়ার দেখার কোনো ইচ্ছা নেই। নীল একটু থেমে কায়নের দিকে দাঁত কিরমির করে তাকিয়ে আবার বলে উঠল, মন তো চাইছে তোমার হাত দুটো কেটে ফেলে দিতে, কারণ তুমি ওই হাত দিয়ে তুমি আমার হৃদয়। কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই রুমের মধ্যে কায়নের ঠান্ডা কণ্ঠের গর্জনে যেন পুরো রুমটাই কেঁপে উঠল। ডোন্ট মিস্টার আরিয়ান, ডোন্ট। আর একটা ওয়ার্ড আগে বাড়ালে তোমার জীবনে আমার তোমার বলে কোনো শব্দই থাকবে না। তোমার তো একদিন বাদে অন্য মেয়ের সঙ্গে বিয়ে, তাহলে আমাদের জীবনে কেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছো? আমি সব বুঝি তুমি কি চাও। ভুলে যাবে না আমিও এক ব্যবসায়ী পরিবারের ছেলে। কায়ন কোনো জবাব দিল না। এর মধ্যেই কায়ন গম্ভীর কণ্ঠে হুকুমের স্বরে বলে উঠল, অ্যালেক্স, মাই সিগার। কথা শেষ হতে দেরি নেই। তার আগেই অ্যালেক্স হাজির। চুরুটের বক্স থেকে চুরুট বের করে কায়নের হাতে দিল। কায়ন ঠোঁটে চুরুটটা ছোঁয়াতেই অ্যালেক্স লাইটারের সাহায্যে চুরুটের মাথা ধরিয়ে দিল। এরপর কায়ন নীলের দিকে তাকিয়ে বলে উঠল, ইউ ওয়ান্ট? নীল মুখ ঘুরিয়ে বলে উঠল। নো। কায়ন বাঁকা হাসি দিয়ে ইশারা করে অ্যালেক্সকে চলে যেতে বলল। মুহূর্তেই সেখান থেকে অ্যালেক্স চলে গেল। কায়ন পায়ের উপর পা তুলে চুরুটের ধোঁয়া উড়াতে উড়াতে বলে উঠল, বিয়ে তো একদিন বাদই হবে মিস্টার ব্যবসায়ী। তবে তার আগে তোমার সঙ্গে একটা পার্সোনাল ব্যবসা মিটিয়ে নিতে চাই। জোরে কাশুন, প্যাচ লাগানো কথাবার্তা আই ডোন্ট লাইক। নীলের কথা শেষ হতেই কায়ন সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। হাতে রাখা চুরুটটা আবারও ঠোঁটে স্পর্শ করিয়ে বড় জানলাটার ধারে গিয়ে দাঁড়ালো। জানলা দিয়ে বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে চুরুটের ধোঁয়া ওড়াতে ওড়াতে বলে উঠল, বিজনেসের ম্যানদের ইম্পর্টেন্ট কাজটাই হলো কথার প্যাচ লাগিয়ে নিজের কাজ হাসিল করা। ওকে, ফরগেট দিস। এরপর আবারও চুরুটটা টান দিয়ে দাঁত পিষে নাক থেকে ধোঁয়া বের করতে করতে বলে উঠল। ডিড ইউ লাভ হার? কথাটা শোনা মাত্র নীল অবাক হলো, তবু জবাব দিল না। ইয়েস। হাউ মাচ? কতটা প্রয়োজন? আপনাকে কেন বলতে যাব? বললাম না বিজনেস করতে চাই। কিসের বিজনেস? কায়ের আধ খাওয়া চুরুটটা হাতের আঙুলে গুজেই জানলা ছেড়ে নীলের দিকে ফিরে ঠোঁটের কোণে এক শীতল হাসি টেনে দৃঢ় কণ্ঠে এমন এক কথা ছুড়ে দিল যে কথার ধারে হয়তো নীলের বুক কেঁপে উঠবে। আই ওয়ান্ট টু বাই ইউর লাভ। কথাটা নীলের কানে যেতেই নীলের চোখ বড় বড় হয়ে গেল, হাতের শিরা জেগে উঠল। শরীরে অনেক ব্যথা, তবুও নীল মুখের চোয়াল শক্ত করে গর্জে বলে উঠল। হোয়াট দ্য হেল? কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে কায়ান এমন এক জবাব দিল যা শুনে নীলের পায়ের তলার মাটি সরে গেল। হেল্প তো তোমার বিজনেসের করব, যদি তুমি আমার অফার অ্যাকসেপ্ট না করো। নীলের হাত কাঁপছে, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে এই লোকটার মুখে যদি দুঘা বসাতে পারত। কিছুক্ষণ থেমে নিজেকে সামলে বলে উঠল, এইসবের মানে কি? মানেটা খুবই সিম্পল, জাস্ট ক্যান্সেল ইউর ওয়েডিং অ্যান্ড সেটেল ইউর পোর বিজনেস উইথ মাই পাওয়ার। হোয়াট? কায়ান তার কাজ ঝাঁকিয়ে একবার শীতল হাসি ছড়িয়ে মুখের ভাব বদলে দাঁতে দাঁত পিষে বলে উঠল, এই বিয়ে তো আমি হতে দেব না। পরবর্তীতে অন্য কোথাও বিয়ে করলেও বউ পরিবার শহর রোডে বসিয়ে দেব। কথাটা শোনা মাত্রই নীলের সারা শরীর কেঁপে উঠল। তার মাথায় কাজ করছে না। কি বলছে এই লোকটা? পাগল হয়ে গেছে। সে একটু অসহায় কণ্ঠে বলে উঠল, পাওয়ার আছে বলে কি যা খুশি তাই করবে? আপনার কি চাই? কেন আমাদের সাধারণ জীবনযাপনটা নষ্ট করছেন? এখন বুঝলো না কে চাই? এই বুদ্ধি নিয়ে বিজনেস করো? সবই বুঝি, শুধু আপনার মুখ থেকে শুনতে চাই। আমার শরীরের রুহকে চাই। নীলের কথা শেষ হতেই কায়ান তার হাতের শেষ হয়ে যাওয়া চুরুটটা নিচে টাইলসের মেঝেতে ফেলে দিল। এরপর পায়ের দামি বুট দিয়ে চুরুটের পেছন মারিয়ে দুই পকেটে হাত গুজে মাথা নিচু করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, টেক ইট ইজি, মেক ইউর চয়েস। ইউ ওয়ান্ট টু সি মি অ্যাজ আ ডেমন অর অ্যাজ আ প্রোটেক্টর? ইটস ইউর চয়েস। কায়ানের কথায় হেডবোর্ডে হেলান দিয়ে বসে থাকা নীলের শির দ্বারা সোজা হয়ে গেল। সবকিছু যেন উলট পালট হয়ে যাচ্ছে।
নীল কোনো কথা বলতে পারল না। নির্বাক হয়ে অবাক দৃষ্টিতে কায়নের দিকে তাকিয়ে আছে। কায়ন আবারও এক তাচ্ছিলের হাসি দিয়ে পা বাড়িয়ে দিল দরজার দিকে, কিন্তু হঠাৎ থেমে গেল তার পা জোড়া। ধীরে ধীরে আবারও পেছন ঘুরে বলে উঠল, ও, আর কিছু পেছন থেকে ছোড়ার চেষ্টা করো না, কারণ আমার ছুরি চালানো হাত এই হাতের মায়ের সহ্য করতে পারবে না। এই বলে কায়ন নিজের গাম্ভীর্য নিয়ে পায়ের শব্দ তুলে বেরিয়ে গেল, আর নীল রয়ে গেল নিঃশব্দ হয়ে। অন্যদিকে লায়লার কল শেষ হওয়ার পর নিচের এক স্টাফ এসে হৃদয়াদের নাস্তার জন্য ডেকে গেছে। বাসায় অনেক মেহমান, তবে তারা ফ্রন্ট ইয়ার্ডে। হৃদয়া রেডি হয়ে বেরিয়ে করিডোর বেয়ে হাঁটছে। তখন হঠাৎ হৃদয়ার পেছন থেকে এমির বলে উঠল, গুড মর্নিং সাদাপুরি। হৃদয়ার কানে কথাটা যেতেই সে সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে এক মিষ্টি হাসি দিয়ে বলে উঠল। গুড মর্নিং হ্যান্ডসাম। হৃদয়াকে সামনে দিয়ে দেখা মাত্রই এমির একগাল হেসে হৃদয়ার পাশে দাঁড়িয়ে বলে উঠল, সাদাপুরি, তোমায় দেখলে আমায় খুব স্পেশাল ফিল হয়। হৃদয়ার কথাটা শোনা মাত্রই চোখ মেরে বলল, হ্যান্ডসাম, আপনাকে দেখলে আমারও স্পেশাল লুইচা লুইচা ফিল হয়। এর মধ্যেই জিনিয়া করিডোর পেরিয়ে তাদের দিকে চোখ মুখ কুচকে হেঁটে আসছে। এমির সেদিকে আর চোখে তাকিয়ে হৃদয়ার দিকে ফিরে কান চুলকে দুষ্ট হাসি টেনে বলল, হ্যাঁ, তোমার মুখে হ্যান্ডসাম ডাকটাও তো কত স্পেশাল ফিল করায়। কিন্তু এমিরের কথা শেষ হতেই জিনের এক লাথিতে ভার সামলাতে না পেরে দেয়ালে গিয়ে লাগলো। এমিরের দিকে জিনিয়া গর্জে বলে উঠল, এই খ্যাতের বাচ্চা, ফোট আমার বোনের পাশ থেকে। শালা, তোকে স্পেশাল ফিল করাচ্ছি। মুহূর্তে এমির চোখ মুখ কুচকে জিনিয়ার দিকে তাকিয়ে বলে উঠল। এই বলেই বিরক্ত হয়ে মনে মনে বলে উঠল, এই টিকটিকির বাচ্চা, আমায় লাথি মারলে কেন? এই দরজাল মেয়েকে আমার মনেই ম্যানশন তৈরি করতে হলো। এদের এই কাণ্ড দেখে হৃদয় হাসতে হাসতে ঝুঁকে যাচ্ছে, কিন্তু জিনিয়ার মুখে বিরক্তির ছাপ। এর মধ্যেই পেছন থেকে এক গম্ভীর আওয়াজ ভেসে এলো, ইস, মেয়েদের হাতে এত মার খাচ্ছিস, চল তোকে আর একটু স্পেশাল ফিল করাই। সেদিকে তাকাতেই জিনিয়ার চোখ বড় বড় হয়ে গেল। মনে পড়ে গেল গতকালকের কায়নের সেই বক্সিং রিং এর কথা, কিন্তু কায়নের দৃষ্টি হৃদয়ার দিকে। সেই দৃষ্টির মধ্যে ছিল এক অফুরন্ত না বলা মনের অনুভূতি। হৃদয়ার দৃষ্টি সেই দিকে পড়তেই হাসিটা মিলিয়ে গেল। হৃদয়ার পরনে রেড হাইনেক আর ডেনিম জিন্স, খোলা চুলগুলো যেন অন্যরকম সুন্দর লাগছে। হৃদয়ার হাইনেক পরার কারণ বুঝতে পেরে কায়ান মুচকি হাসি টেনে দিল। এর মধ্যেই এমির জিনিয়ার দিকে তাকিয়ে ভাব নিয়ে বলে উঠল, দেখো টিকটিকির বাচ্চা, আমার ব্রো জানে আমি কিসে স্পেশাল ফিল করি। জিনিয়া আর দাঁড়ালো না। সে এমিরের দিকে তাকিয়ে চোখ মুখ কুচকে মনে মনে গালি ঝাড়তে ঝাড়তে হৃদয়ার হাত টেনে নিয়ে যেতে যাবে, কিন্তু ঠিক তখন হৃদয়ার অন্য হাতেও টান পড়ল। জিনিয়া হৃদয়া সেদিকে তাকাতেই দেখল কায়ান হৃদয়ার আর এক হাত টেনে ধরেছে। জিনিয়ার হৃদয়ার দুজনেরই চোখ বড় বড় হয়ে গেল। কায়ান জিনিয়ার দিকে এমন এক দৃষ্টি ছুড়ে দিল যে জিনিয়া হৃদয়ের হাত ছেড়ে হাঁটা ধরল। হৃদয়া কায়ানের দিকে চোখ মুখ কুচকে একবার তাকিয়ে জিনিয়ার পেছন থেকে বলে উঠল, আপু দাঁড়া, আমিও যাব। না, আমি এখন ব্যস্ত থাকবো, টাটা। জিনিয়াই বলতে বলতে চলে গেল। এদের এই কাণ্ড দেখে এমির মুচকি মুচকি হেসে বলে উঠল, বাই দ্য ওয়ে ব্রো, আমরা কোথায় যাব স্পেশাল ফিল করতে? কায়ান হৃদয়ের হাত টেনে নিজের কাছে নিয়ে এসে দাঁত খিচে ধীরে গলায় বলে উঠল, ব্ল্যাক রুম, চল তো স্পেশাল ফিল করাচ্ছে রাস্কেল। এই কথা শোনা মাত্রই এমিরের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। তীব্র বেগে ওখান থেকে পালাতে পালাতে বলে উঠল, আমি কোনো কিছু ফিল করতে চাই না। এমির চলে যেতেই কায়ান এক ঝটকায় হৃদয়াকে দেয়ালের সঙ্গে লাগিয়ে হাসি টেনে বলে উঠল। কোথায় পালাচ্ছিলে? কায়ানের এই হঠাৎ পদক্ষেপে হৃদয়া কায়ানের দিকে তাকিয়ে গজগজ করে বলে উঠল। কি অসভ্যতামি হচ্ছে এখানে? কায়ান ভ্রু উঁচু করে বলে উঠল, রাতের টোন বদলে গেল কি করে? রাতে কাছে টেনে এখন দূরে ঠেলে দেওয়ার মানে? কথাটা শুনতেই হৃদয়ার চোখ বড় বড় হয়ে গেল। সে থতমত খেয়ে বলে উঠল, না না না, মানে করিডোরে কেউ দেখে নিলে? কায়ান হৃদয়ের আরো কাছে গিয়ে ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হৃদয়ার চুলে মুখ গুজে বলে উঠল, হু কেয়ার্স, আই নিড মাই এনার্জি রু। হৃদয়ার বুক ভারী হয়ে আসছে, আবার সারা শরীরে ঝাঁকিয়ে তুলছে। হৃদয়া কাঁপতে থাকা কণ্ঠে বলে উঠল, দোহাই লাগে আপনার, প্লিজ সরেন। মেনশনে মেহমান ভর্তি। আম্মু ভালো, দিদা যে কোনো সময় উপরে চলে আসতে পারে। কিন্তু কায়ান এক চুলও নড়ল না। সে নাক ঘষতে ঘষতে বলে উঠল,
2 দিন পর এমনিই সবে জেনে যাবে। এখন জানলে ক্ষতি নেই। হৃদয় বুঝতে পারছে না এই লোকটা কাল থেকে দুদিন কেন করে যাচ্ছে। মনে মনে বিড়বিড় করে বলে উঠল, 2 দিন বাদে কি আমার সামনে বউ নিয়ে নাচানাচি করবে? এই কথা ভাবতেই হৃদয় কায়ানকে জোর করে সরিয়ে বলে উঠল। আমায় বেরোতে হবে। কান ভ্রুকুচকে বলে উঠল, কোথায়? লায়লা আন্টি বলল আপনি নাকি জানেন। মুহূর্তে কানের মুখে হাসি ফুটল। সে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ও হ্যাঁ জানি। ওকে চলো, আমি নিয়ে যাচ্ছি। না, আমি একা যাব। আপনি কি করতে যাবেন? কেন? আমি গেলে কি প্রবলেম? কেন, হবু বউকে মিস করছেন? তাহলে এখানে দাঁড়িয়ে কি করছেন? হৃদয় এই বলে মুখ ঘুরিয়ে যেতে যাবে, ঠিক তখন কান একটু হাসি দিয়ে হৃদয়কে পেছন থেকে টেনে নিজের বুকের সঙ্গে হৃদয়ের পিঠ ঠেকিয়ে ঘাড়ে মুখ খুঁজে বলে উঠল, হবু বউকেই তো মিস করব, তার জন্য তো যেতে চাইছি। কথাটা শোনা মাত্র হৃদয় মনে মনে বিড়বিড় করে উঠল, অসভ্য লোক আমার ঘাড়ে মুখ রেখে বউকে মিস করছে। জওরা লোক, আজই শুধু আমাকে এই নাটকের মধ্যে থাকতে হবে। কাল থেকে আমি আপনাকে চিনি না। এই ভাবনার মাঝেই কান বলে উঠল, ওকে আমি যাচ্ছি না, কিন্তু গার্ড যাবে। কথাটা শোনা মাত্র হৃদয়া একেবারে বলে দিল, না। কারণ তাকে লায়লা বলে রেখেছে কিছুতেই যেন গার্ড সঙ্গে না নিয়ে যায়, কারণ সে কিছু জরুরি কথা বলতে চায়। কান আবারও ভ্রুকুচকে বলে উঠল, এতেও না কেন? আমার গার্ডের দরকার নেই। আমার আছে। রু প্লিজ জেদ করো না। কায়নের কথা শেষ হতেই হৃদয়া কায়নের দিকে ফিরে দোপা উঁচু করে কায়নের গলায় হাত জড়িয়ে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, প্লিজ, আমার দরকার নেই। আমার ভালো লাগে না ওদের। কায়নের দুহাত নির্দ্বিধায় চলে গেল হৃদয়ার কোমরে। এরপর ঠোঁটের কোণে বাঁকা হাসি দিয়ে মনে মনে বলে উঠল, এরকম প্লিজ বললে তো আমি নিজেও এই মেয়ের গোলাম হয়ে যাব। ফাক মিস্টার কায়ান দেবীর আর্সেলান, তুমি শেষ তোমার এই চিক্সের কাছে। এই ভেবে হৃদয় নাকের সঙ্গে নাক লাগিয়ে বলে উঠল, ওকে ম্যাম, অ্যাজ ইউর উইশ। হৃদয় কথাটা শুনতেই কায়নকে ছেড়ে চলে যেতে যাবে, তখন কায়ান আবারও হৃদয়াকে আঁকড়ে হাসকি কণ্ঠে বলে উঠল, ম্যাম আমার এনার্জি। কথাটা শুনতেই হৃদয়া কায়নকে এক ধাক্কা দিয়ে মুখ ঘুরিয়ে বলে উঠল, ওর্সকে এনার্জি বাড়ান, অসভ্য লোক। এই বলে হৃদয়ের এক মুহূর্ত দাঁড়াল না, দৌড়ে পালিয়ে গেল। কিন্তু কায়নের কেমন যেন বুক কেঁপে উঠল। তবু নিজেকে সামলে কায়ন মুখে হাসি টেনে বলল, মাই লিটল বেবি গার্ল, ইউ রান লাইক লিটল মাউস। এই বলে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কায়ন করিডর পেরিয়ে হেঁটে যেতে লাগলো। পকেট থেকে ফোন বের করে কল লাগিয়ে বলে উঠল, আমার অফিস রুমে আয়। ওপাশে জবাবের অপেক্ষা না করে ফোন কেটে দিল। কিছু মুহূর্ত পর কায়ান বসে আছে নিজের ম্যানশনের অফিস রুমে। সামনে দাঁড়ানো নিকোলাই আর কায়ানের অ্যাসিস্ট্যান্ট ক্রিশ্চিয়ান। নিকোলাই ভ্রু উঁচু করে বলল, কায়, এসব কি হচ্ছে? তুই বললি লায়লা রাজি হয়ে গেছে বিয়ে ক্যান্সেল করতে, তবে বাসায় এত গেস্ট, সবকিছু দেখে মনে তো হচ্ছে কোনো কিছুই চেঞ্জ হয়নি। কায়ান সুইং চেয়ারে বসে আওয়ার গ্লাস উল্টে দিয়ে এক প্রাণ খোলা হাসি দিয়ে বলে উঠল, লায়লা বিয়ে ক্যান্সেল করতে রাজি হয়েছে, কিন্তু আমি তো এটা বলিনি যে আমি বিয়ে করব না। বিয়ে তো করব, শুধু ব্রাইড চেঞ্জ হবে। নিকোলাই কথাটা না বুঝে হতভম্ব হয়ে বলল, মানে? কিন্তু কায়ান সেদিকে নজর না দিয়ে ক্রিশ্চিয়ানকে বলল, তোমাকে নাইটে যে বললাম কিছু ফুটেজ কালেক্ট করতে, সেগুলো কোথায়? ক্রিশ্চিয়ান মাথা নিচু করে বলে উঠল, স্যার, কালেক্ট করা হয়েছে, জাস্ট হ্যান্ড ওভার হয়নি। কিছুক্ষণ পরে এই ফুটেজগুলো পেয়ে যাব। কায়ান ঠান্ডা স্বরে বলে উঠল, ওকে, নাও ইউ ক্যান গো অ্যান্ড অ্যারেঞ্জ অল দিস থিংস। ক্রিশ্চিয়ান চলে যেতেই কায়ান নিকোলাইকে টেবিলের সামনের চেয়ার দেখিয়ে বলে উঠল, সেট। ঘণ্টাখানেক পর এক অভিজাত ক্যাফেতে বসে আছে রিদিয়া আর লায়লা। লায়লার হাতে মকটেলের গ্লাস আর রিদিয়ার সামনে জুসের গ্লাস। রিদিয়া একটু আমতা আমতা করে বলে উঠল, ক্যাফেটা অনেক সুন্দর আন্টি, তবে এত দূরে কেন? লায়লা এক রহস্যময় হাসি দিয়ে বলল, আমার ফেভারিট ক্যাফে। আর আমি যখন এই ক্যাফেতে আসি তখন এই ক্যাফের একমাত্র কাস্টমার থাকি আমি। কায়ান আর আমি এখানেই মাঝে মাঝে পার্সোনাল সময়ও কাটাই। ও তো আমাকে এই পুরো ক্যাফেটাই গিফট করেছিল। রিদিয়া একটু সংকুচিত হয়ে আশেপাশে তাকিয়ে দেখল, সত্যি ক্যাফেটা অনেক নিরিবিলি, কিন্তু চোখ জুড়িয়ে যাওয়ার মতো। রিদিয়া জুসের গ্লাসে চুমুক দিতে দিতে বলে উঠল, আন্টি বললেন না আপনি আমায় কেন ডেকেছেন? লায়লা ঠোঁটে হাসি রেখেই কি যেন বলতে শুরু করলো। এরপর কিছুক্ষণ তাদের মধ্যে কথা হওয়ার পর লায়লা বলে উঠল,
দাঁড়াও, আমি একটু ওয়াশরুম থেকে আসি। এই বলে লায়লা সিট ছেড়ে উঠে পেছন ফিরে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে চলে গেল। কিন্তু রিদিয়ার কেমন যেন অসুস্থ লাগছে, মাথা ঘুরছে। তখন রিদিয়া বিড়বিড় করে বলে উঠল, আন্টি আমার শরীর খারাপ লাগছে। 4 ঘন্টা আগে জারিয়া তার রুমের জানলার কাছে দাঁড়িয়ে আছে। আজ মনটা কোনোভাবেই নিজের জায়গায় স্থির হতে চাইছে না। এই জানলার ধারে দাঁড়ানোর পেছনে একটা মাত্র কারণ, ইস্তাম্বুলের আর্সলান মেনশনের এই জানলাই যেন জারিয়ার এক নীরব বন্ধু। রাতভর সেখানে এসে দাঁড়িয়েছে, ভোর রাতে সেখানে এসে দাঁড়িয়েছে নিজের অজান্তেই। জানলার বাইরে তাকালেই চোখ পড়ে বডিগার্ডদের হেড কোয়ার্টারের দিকের সেই দিকটায়, যেখানে একটা বিশেষ রুমের জানলা তার নজর কেড়ে নেয়। সেই রুমের আলো জ্বলা নেভার সঙ্গে যেন জারিয়ার নিঃশ্বাস ওঠানামা করে। রাতের লাইট বন্ধ না হওয়া পর্যন্ত সে এখানে দাঁড়িয়ে থাকে, আবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চোখের পাতা ভালো করে খুলে আবার এসে দাঁড়ায় এই জানলার কাছে। কিন্তু কাল রাত থেকে সবকিছু অদ্ভুত রকম বদলে গেছে। না তো এই হেডকোয়ার্টারে লাইট অন হয়েছে, না অফ হয়েছে, না তো মানুষটা যে ওই কোয়ার্টারে থাকার কথা তার কোনো আভাস পাওয়া গেছে। এই অস্বাভাবিক নীরবতাই জারিয়ার বুকের ভেতরটা কেমন চেপে ধরেছে। হঠাৎ করেই তার মন ছটফট করে উঠল। বুকের উপর হাত রেখে নিজের অজান্তেই সে ফিসফিস করে বলে উঠল, উনি ঠিক আছে তো? কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে জারিয়া আর নিজেকে আটকে রাখতে পারল না। পা বাড়ালো বাইরের দিকে। ঠিক তখনই চোখ পড়ল করিডর বেয়ে খুশবু তার দিকে এগিয়ে আসছে। খুশবুর মুখে আজ এক আলাদা ধরনের রাগ, একরকম জমে থাকা বিরক্তি স্পষ্ট। জারিয়া খুশবুর দিকে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বলে উঠল, কি হয়েছে? এরকম লাগছে কেন তোকে? খুশবু গজরাতে গজরাতে জারিয়ার রুমে ঢুকে পড়ল। তার গলার বিরক্তি লুকানোর কোনো চেষ্টা নেই। কিছু না জান্টুস, আমার রুমে আমার ঘুম আসছে না, একজন মাথায় চড়ে বসেছে। জারিয়া একটু অবাক হয়ে তাকিয়ে বলে উঠল, কে তোর মাথায় চড়লো? খুশবু কাউচে বসতে বসতে বলল, কেউ না, আমি একটু তোমার রুমে ঘুমাবো, তা না হলে শান্তিতে ঘুমাতেই পারবো না। বাইরে তো এত মেহমান, এখন ঘুমাবি কেন? মেহমান কি আমার মুড ঠিক করবে? তাছাড়া আমার রাতে ঘুম হয়নি জান্টুস, আমার রুমে এতক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করলাম, পারলাম না। খুশবুর কথা শেষ হতেই জারিয়া কাবার্ড খুলতে খুলতে বলে উঠল, আচ্ছা তুই ঘুমা, কিন্তু শোন। কথাটা এখানেই আটকে গেল। পুরো বাক্যটা মুখে আসার আগেই বুকের ভেতর এক অদ্ভুত সংকোচ জেগে উঠল। কাল নীলের রুম থেকে নিকোলাই বেরিয়ে যাওয়ার পর তার ছায়া পর্যন্ত জারিয়া দেখতে পায়নি। তাহলে কি সত্যি সত্যি সে আর তার সামনে আসবে না? ভালোই তো হলো। তাহলে জারিয়ার বুকে ছুরি দিয়ে আঘাত করার মতো কষ্ট কেন হচ্ছে? তখন পাশ থেকে খুশবু বলে উঠল, কি হলো বলো, কি যেন শুনতে বলছিলে? জারিয়া কাবার থেকে একটা শাল বের করতে করতে খুব সাধারণ গলায় বলে উঠল, ওনাকে দেখেছিস? খুশবু ভ্রুকুচকে বলল, কাকে জান্টুস? এক মুহূর্তে থমকে গেল জারিয়া। মনে মনে অনেক কিছু ভেবে ফেলল, কিন্তু কিছুই বলা হলো না। সে শুধু মাথা ঝাঁকিয়ে বলল, কাউকে না, তুই ঘুমা, আমি নিচ থেকে আসছি। এই বলেই জারিয়া দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। পিছনে ফেলে গেল প্রশ্ন, অস্বস্তি আর চাপা কষ্ট। আর ঠিক তখনই খুশবুর ঠোঁটের কোণে মৃদু হাসি। দুষ্ট একটা হাসি ফুটিয়ে বলে উঠল, আহা, সবগুলোকে নিজের ভাবি বানাবো। এই বলেই চোখ বন্ধ করে সোফায় গায়ে লিয়ে শুয়ে পড়ল। কায়নার মেনশনের অফিস রুম। বাইরের আলো বাতাস এখানে এসে থেমে গেছে। ভেতরে শুধু ভারী নীরবতা। টেবিলের একপাশে বসে আছে নিকোলাই। তার চোখে মুখে এক অদ্ভুত বিষণ্ণতা, যা যতটা গভীর ততটাই লুকানোর চেষ্টা করছে সে। বুকের ভেতরের কষ্টটা শক্ত করে চেপে ধরে নিজেকে স্বাভাবিক দেখানোর একটা ব্যর্থ প্রচেষ্টা। নিকোলাই ঠিক সেটাই করছে। কানোর দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, Don't make so hard yourself. You know very well, তুই যদি চাস আমি জারিয়া শেখের বিয়েতে আগুন লাগিয়ে দিতে পারি। But I need your decision first. এই কথাটা শুনতেই নিকোলাই চেয়ারে বসেই এক পা সামনের দিকে বাড়িয়ে দিল। মুখের কোণে মৃদু একরাশ ক্লান্ত হাসি। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার 10 মিনিটও লাগবে না ম্যারেজ পেপারে সাইন করাতে, কিন্তু সে তো আমাকে তার সামনেই দেখতে চায় না। সো লিভ ইট। এই কথার ভেতরে যতটা না যুক্তি, তার চেয়ে বেশি আত্মসমর্পণ লুকিয়ে আছে। কারণ চোখ সরিয়ে হালকা কণ্ঠে বলে উঠল, ওকে,
অ্যাজ ইউর উইশ। বাই দ্য ওয়ে, মিসেস মার্টিনের কোনো আপডেট? কায়ানের কথায় নিকোলাই ভ্রুকুচকে বলল, আপডেট দিয়ে কি হবে? তুই তো ডিলের ফাইনাল সাইনটা পর্যন্ত করতে গেলি না। কথাটা শুনতেই কায়ান হঠাৎ করেই গতকাল রাতটা তার চোখের সামনে ভেসে উঠল। হৃদয় কিভাবে তাকে আঁকড়ে ধরেছিল, ওর চুলের সেই পরিচিত ঘ্রাণ, ওর স্পর্শ যা কায়ানের সমস্ত নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছিল। এই স্মৃতিগুলোই যথেষ্ট ছিল কায়ানের শরীর শিউরে ওঠার জন্য। শরীরের প্রতিটি লোমকূপ যেন দাঁড়িয়ে পড়ল, গলার অ্যাডাম সাপল অজান্তেই উপর নিচ করতে লাগলো। এই পরিবর্তন চোখ এড়ায়নি নিকোলাইয়ের। সে ব্রুকুচকে বলে উঠল, আর ইউ ওকে? কায়ান হঠাৎ করেই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে। ভারী নিঃশ্বাস একটা পর একটা বুকের ভেতর থেকে বেরিয়ে আসে। নিজের অস্থিরতা ঢাকতেই সে টি শার্টটা বারবার ওপর নিচ করে, যেন শরীরের ভেতরে জমে থাকা অস্থিরতা একটু হলেও হালকা হবে। সে নিজের বুকে ফু দিতে দিতে বলে উঠল, আজ টেম্পারেচার অনেক বেশি হাই। এই কথাটা শোনা মাত্রই নিকোলাই ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে নেয়। তারপর ঠান্ডা খোঁচাদার সুরে বলে ওঠে, দুপুরের টাইমে 19 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তোর এই টেম্পারেচারের কাছে তো 3,000 কোটি টাকার ডিলও কম পড়ে যাচ্ছে। সেখানে 21 ডিগ্রিও কম পড়ে যাওয়ার কথা। এই কথার ভেতর হাসি থাকলেও তার চোখে রয়েছে স্পষ্ট সতর্কতা। কায়ান এবার জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে পড়ে। হাও? নিকোলাই আর বসে থাকে না, চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে তার গলায় দায়িত্বের দৃঢ়তা, বন্ধুত্বের অধিকার সব একসাথে মিশে যায়। আই এম নট ইউর অনলি ফ্রেন্ড কায়, আই এম ইউর পার্সোনাল বডিগার্ড বস, অ্যান্ড ইটস মাই ডিউটি। কথাটা শুনতেই গায়ন একটু বাঁকা হাসি দিয়ে বলে উঠল, আই নিড মাই প্রাইভেসি নিকো। ডোন্ট ওয়ারি, আমি মিসেস মার্টিনের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। ওকে, স্টে ইন ইয়োর প্রাইভেসি। আমি ওই 2 ইডিয়টসের কাছে যাচ্ছি। আইদুন এসছে, ওর আজকাল মেনশন একটু বেশি সময় কাটছে। আলোচনাতে মেনশন থাকতে অ্যালার্জি ছিল, আর এখন ওয়াও গ্রেট। নিকোলাই দরজার হাতলে হাত রেখে হেসে ফেলল। পেছনে না থাকিয়ে বেরিয়ে যেতে যেতে গলায় ঠাট্টা নিয়ে বলে ওঠে, 2 ইডিয়টকে ম্যানশন থেকে লাথি মেরে বের করলেও হাসতে হাসতে আবার চলে আসবে। শুধু কি তাই, সঙ্গে আরেকজন তো নিজের মিটিংই ক্যান্সেল করে দিচ্ছে। আরও অনেক কিছু দেখতে হবে কায়। এই বলে নিকোলাই বেরিয়ে যায়। দরজা বন্ধ হতেই রুমে নেমে আসে ভারী নীরবতা। আর সেই নীরবতার ভেতর কায়ান দাঁতে দাঁত পিষে নিজের অস্বস্তি, ধরে পড়ে যাওয়ার রাগ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, স্কাউন্ড্রেল। এরপর আবারও চেয়ারে বসতে বসতে ফোনের দিকে তাকাতেই মুখে হাসি ফুটে ওঠে। ফোন নিয়ে নাম্বার ডায়াল করে কানে লাগায়। ওপাশ থেকে কল রিসিভ হতেই কায়ান একরাশ হাসি নিয়ে বলে উঠল, ম্যাম, আপনি কখন আসবেন? নিজে আমাকে থাকতে বলে এখন নিজে লেট করছেন। ওপাশ থেকে রিদিয়া একটু বিরক্ত মেশানো সুর নিয়ে বলে উঠল, 1 ঘন্টাও হয়নি আমি আসলাম, আর আপনি এই নিয়ে 5 বার কল দিলেন। আপনার সমস্যা কি? কান বুঝতে পারল এখনো লায়লা রিদিয়ার কথা হয়নি। সে ঠোঁট কামড়ে হেসে ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, ওহো সরি ম্যাম, আমার কেমন যেন মনে হচ্ছিল 10 ঘন্টা হয়ে গেছে। এখন ওয়াচ থেকে বুঝলাম আপনি সত্যি বলছেন। তাহলে এবার রাখেন, আর কল দেবেন না, নইলে মুন্ডু ফাটিয়ে দিব। ম্যাম, আপনি চাইলে আর অনেক কিছুই ফাটাতে পারেন। এবার যদি আপনি ফোন না রাখেন। ওদিক থেকে রিদিয়ার ধমক শুনতেই কায়ান তাড়াতাড়ি বলে উঠল, ওকে ওকে, বাই বাই। এই বলে ফোনটা রাখতেই সুইং চেনে মাথা এলিয়ে চোখ বুঝে মুখে হাসি নিয়ে বলে উঠল, না, বসে থাকলে হবে না। রু, তোমার ফাদার ইন লকে নিউজটা দিতে হবে। আর্সলান ম্যানশনের রুমগুলো দুপুরের আলোয় অদ্ভুতভাবে নীরব হয়ে আছে। ভেতরের করিডোর, সিঁড়ি, বন্ধ দরজাগুলো যেন নিজেদের ভেতরের কথা চেপে রেখেছে। কিন্তু ঠিক তার বিপরীতে সামনের ফ্রন্টিয়ার্ডে বারবার ভেসে আসছে অতিথিদের হাসির রোল। লাঞ্চ হাতে নিয়ে গল্পে গল্পে ভরে উঠেছে পুরো ফ্রন্টিয়ারটা। হাসির শব্দগুলো রোদের সঙ্গে মিশে ম্যানশনের দেয়ালে প্রতিধ্বনি তুলছে, একটা হালকা উজ্জ্বল উৎসবের আবহ তৈরি করছে। কিন্তু এই আনন্দের আড়ালেই কোথাও যেন চাপা উত্তেজনা নিঃশব্দে দাঁড়িয়ে আছে, ঠিক যেন ঝড়ের আগের শান্ত আকাশ। নীলের সামনে জাহানারা বেগম দুপুরের খাবার নিয়ে বসে আছে। মায়ার সঙ্গে জেদ মিশে থাকা সেই চিরচেনা চোখে তাকিয়ে আছে। নীল চোখমুখ কুচকে বিরক্তির সঙ্গে বলে উঠল, ফুফু প্লিজ, আমি আর খাবো না।
আর আমি নিজে নিয়ে খেতে পারবো। কিন্তু জাহানারা বেগম আজ কোনো কথাই শুনতে রাজি হয়নি। মায়ের মতো শাসন আর জেদ মিলিয়ে গম্ভীর গলায় বলে উঠল, না, আগে পুরো খাবার শেষ করবি, তারপর তোর কথা শুনবো। কিন্তু নীলের তো পানি গেলার মতো অবস্থা নেই। তবুও ফুফুর মুখের দিকে চেয়ে খেতে বাধ্য হচ্ছে। এদিকে পাশে দাঁড়িয়ে আছে জিনিয়া আর মাহিয়া। নীল তাদের দিকে তাকিয়ে খাবার চিবোতে চিবোতে হঠাৎ বলে উঠল, রীতি কোথায় রে? একবারও আসলো না। মাহিয়া সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভাইয়া, রীতি সকালে এসেছিল, বাট তুমি তখন ঘুমোচ্ছিলে। কথাটা শোনা মাত্রই নীলের ঘাড়টা সামান্য কাত হয়ে গেল। হৃদি এসেছিল, তাহলে তার জন্য অপেক্ষা কেন করলো না? তার বুকের ভেতর একটা অজানা শঙ্কা দানা বাঁধল। ওই লোকটা কি হৃদিকেও ব্ল্যাকমেল করেছে? ঠিক তখনই রুমের দরজা খুলে ঢুকে পড়ল আইদিন আর এমির। আইদিনের চোখ প্রথমে গিয়ে পড়ল মাহিয়ার দিকে, কিন্তু মাহিয়ার সে রাগান্বিত দৃষ্টি পড়তেই সে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। আর অন্যদিকে জিনিয়া দাঁত কিরমির করে এমনভাবে এমিরের দিকে তাকালো যেন দেখে মনে হচ্ছে এখনই দাঁত দিয়ে এমিরকে শেষ করে দেবে। এমিরও কম যায় না, সেও দাঁতে দাঁত পিষে একইভাবে জিনিয়ার দিকে তাকিয়ে রইল। পরিস্থিতি সামাল দিতে আইদিন গলা খাঁকড়ে দিয়ে নীলের দিকে তাকিয়ে বলল, হাই ইয়াং ম্যান, হাউ আর ইউ? কিন্তু ভালো থাকার কোনো কারণই নেই নীলের আর। তবুও সে ঠোঁটের কোণে কষ্টচাপা হাসি টেনে বলল, ইয়েস, লিটল বিট ফাইন। এরপর নীল মনে মনে এমির আর আইদিনের দিকে তাকিয়ে ভাবল, 4 জনের মধ্যে এই 2 জন ভালো, কি করে বেরিয়ে গেল? বাকি 2 জনের দিকে তাকানোই যায় না। এমির কৌতূহল নিয়ে নীলের দিকে এগিয়ে এসে বলল, ম্যান, এভরিথিং ইজ ওকে? সবাই একসঙ্গে নীলের দিকে তাকিয়ে পড়ল। ঘরের ভেতরের বাতাসটা হঠাৎ যেন ভারী হয়ে গেল। জাহানারা বেগম চিন্তা করা চোখে নীলের দিকে তাকিয়ে মায়া আর আশঙ্কা নিয়ে মিশিয়ে জিজ্ঞেস করল, বাবা, কি হয়েছে তোর? শরীর ঠিক আছে তো? কি করে ঠিক থাকবে সে? তার ঠিক থাকার পথেই তো একজন এসে দাঁড়িয়ে আছে দেয়ালের মতো। একদিকে ভালোবাসা, যেটা বুকের হয়তো নিঃশব্দে শ্বাস নেয়। অন্যদিকে পুরো পরিবার, যাদের ছাড়া তার অস্তিত্বই অসম্পূর্ণ। একদিকে নিজের মন, অন্যদিকে অসহায়তা। তার মন মস্তিষ্ক জুড়ে কি ঝড় চলছে সেটা কাকে বলবে? কাউকে কি বলা যায় যে সে নিজেই নিজের সঙ্গে লড়ছে? তবুও সবকিছু উপেক্ষা করে নিজের মনের অশান্তিকে জোর করে দূরে ঠেলে দিয়ে নীল জাহানারা বেগমের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে উঠল, আমি ঠিক আছি ফুফি, তুমি এই খাবারটা সরাও প্লিজ। এই কথাটা শোনা মাত্রই জাহানারা বেগমের বুকের ভেতর বেড়ে ওঠা দুশ্চিন্তাটা ধীরে ধীরে শান্ত হতে শুরু করলো। তিনি একটু মৃদু হাসি দিলেন, মায়াভরা চোখে একবার নীলের দিকে তাকিয়ে তারপর এমিরদের দিকে ঘুরে নরম কণ্ঠে বলে উঠলেন, আচ্ছা ভাই, তোমরা থাকো, আমি নিচে যাই। কথাটা শুনতেই এমির একগাল হেসে বলে উঠল, ওকে, সিট। কিন্তু সিস্টার শব্দটা আজ যেন এমিরের মুখে এসে আটকে গেল। মুহূর্তের জন্য সে নিজেই থমকে গেল। তারপর গলা খাঁকড়ে দিয়ে আমতা করে বলল, ওকে ওকে। পাশ থেকে আইদিন দুষ্ট হাসি দিয়ে ফিসফিস করে বলে উঠল, হ্যাঁ, সিস্টারকে মাদার ইন ল বানানোর ইচ্ছা থাকলে কি আর মুখ থেকে সিস্টার বের হয়? এই কথায় এমির দাঁত খিচিয়ে আইদিনের দিকে তাকিয়ে পড়ল। আর ঠিক সেই মুহূর্তেই জাহানারা বেগম হাসি মুখে রুমের বাইরে বেরিয়ে গেলেন। এদিকে মাহিয়া আর জিনিয়া যেন এক মুহূর্তের জন্য চোখ সরাচ্ছে না আইদিন আর এমিরের দিকে। তাদের দৃষ্টি এতটাই ভয়ঙ্কর যেন মনে হচ্ছে চোখ দিয়েই দুজনকে শাসিয়ে দিচ্ছে। তারা আর সেখানে থাকতে চায় না। মাহিয়া নীলের দিকে তাকিয়ে নরম গলায় বলে উঠল, ভাইয়া, ভালুকদাদা তাড়াতাড়ি নিচে যেতে বলেছিল, আমরা নিচে গেলাম। কথাটা শুনতেই এমির আর আইদিন সেদিকে তাকিয়ে পড়ল। যাদের জন্য তারা এসেছে তারাই চলে যাচ্ছে, এই চুরি যেন দুজনের চোখে একসঙ্গে ধরা পড়ে। নীল শান্ত কণ্ঠে বলল, আচ্ছা যা, আর অনেক রকম লোক আছে, সাবধানে চলবি। নীলের কথা শেষ হতেই জিনিয়া নরম গলায় বলে উঠল, আচ্ছা তুমি রেস্ট নাও নীল ভাইয়া, আমি যাই। এই কথাটা শুনতেই এমিরের চোখ মুখ কুঁচকে গেল। তার বুকের ভেতর অজানা এক বিরক্তি গিজগিজ করে উঠল। মনে মনে বিড়বিড় করে বলল, এই মেয়ে মিষ্টিভাবে কথা বলতেও জানে। আমার কাছে আসলেই কেন এমন মনে হয় যেন কেউ মুখের মধ্যে উচ্ছে করলা ভরে দিয়েছে। আর এই নীলের সঙ্গে এত মিষ্টি কথা, হোয়াট দ্য ফাক। এই বিড়বিড় করতে করতেই জিনিয়ার মাহিয়া রুম ছেড়ে বেরিয়ে গেল। তাদের যাওয়ার দিকে আইদিন তাকিয়ে রইল, কিছুটা
কৌতূহল, কিছুটা মজা নিয়ে। হঠাৎ করেই এমির নীলের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে বলে উঠল, নীল, আমার একটা কাজ মনে পড়ে গেল, আমি পরে আসবো। এই বলে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, না তো নীলের জবাবের অপেক্ষায় করল। নীল অবাক হয়ে এমিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আইদিনকে জিজ্ঞেস করলো। ওর কি হলো? আইদিন কানের মধ্যে আঙুল ঢুকিয়ে হাসির ভান করে বলে উঠল, আমি জিজ্ঞাসা করে আসতে। এই বলে আইদিনও বেরিয়ে গেল। নীল একা বসে রইল, অবাক বিভ্রান্ত। মনে মনে শুধু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করে সবার কি হলো? অন্যদিকে জিনি আর মাহিয়া করিডর পেরিয়ে যাচ্ছিল। দুজনের পায়ের শব্দে মেনশনের করিডরটা যেন আরো ফাঁকা লাগছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই এমির এগিয়ে এসে জিনিয়ার হাত ধরে ফেলল। হঠাৎ এই স্পর্শে জিনিয়া থমকে গেল। এমি শক্ত গলায় বলে উঠল, এই মেয়ে, তোমার আমার সঙ্গে প্রবলেমটা কি? এই কথার সঙ্গে সঙ্গে জিনিয়ার চোখ মুখ রাগে লাল হয়ে উঠল। চোখের ভেতর যেন আগুন জ্বলছে। তার পাশে মাহিয়া পুরো ঘটনা দেখে হা করে তাকিয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি হাতের বাইরে। এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে এমির দাঁতে দাঁত পিষে ফেলল। তার চোখে জমে উঠল রাগের পাহাড়। নিজেকে আর সামলাতে না পেরে আবারও গর্জে উঠল, এই মেয়ে, বলো, তোমার আমার সঙ্গেই কেন প্রবলেম? কই, নীলের সঙ্গে তো মিষ্টি সুরে কথা বললে। এবার জিনিয়াও এক ইঞ্চি পিছিয়ে রইল। রাগে চোখ বড় বড় করে তাকিয়ে প্রায় চেঁচিয়ে বলে উঠল, এত বড় সাহস হাত ধরার! লম্পট, আজ তো তোর ভর্তা বানিয়েই ছাড়বো। পরিস্থিতি যে মুহূর্তে বিস্ফোরণের দিকে যাচ্ছে সেটা মাহিয়া ভালোই বুঝতে পারল। আমতামটা করে সে পাশ থেকে বলে উঠল, জিনি চল, সিন ক্রিয়েট করিস না। মাহিয়ার এই কথাটা শেষ হওয়ার আগেই পেছন থেকে হঠাৎ আইদিন এসে হাজির। পরিস্থিতির উত্তেজনাকে এক লহমায় হালকা করতে সে একটু হিহি করে হেসে বলে উঠল, সুগার ড্যাডি, ওদের সিক্রেট দেখাতে হবে না, চলো আমরা নিজেই সিন করি। এই কথাটা বলেই আর এক সেকেন্ডও দেরি করল না। এক ঝটকায় মাহিয়ার হাত ধরে টেনে পাশের রুমে ঢুকে গেল। সবকিছু এত দ্রুত ঘটে গেল যে মাহিয়া কিছু বলার সুযোগই পেল না। শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। দরজার পেছন থেকে জিনিয়া চিৎকার করতে যাবে, ঠিক তখনই এমি দ্রুত জিনিয়ার মুখ চেপে ধরল। ফোঁসফোঁস করতে করতে দাঁত চেপে বলে উঠল, টিকটিকির বাচ্চা, মেনশনে গেস্ট ভর্তি, একদম গাধার মতো চিৎকার করবে না। এমিরের হাতের মধ্যেই জিনিয়া ছটফট করতে লাগলো। নিজেকে ছাড়ানোর জন্য সে এক মুহূর্ত থামল না। হঠাৎ করে সুযোগ পেয়ে জিনিয়া এক জোরে কামড় বসিয়ে দিল এমিরের হাতে। এমির ব্যথায় চিৎকার করে উঠল। এক সেকেন্ডও দেরি না করে সঙ্গে সঙ্গে সে জিনিয়াকে ছেড়ে দিল। নিজের হাত চেপে ধরে চোখ মুখ কুচকে গেল তার রাগ আর ব্যথায়। দাঁতের ডাকটা এতটাই গভীর যে হাতের তালুতে যেন আগুন জ্বলছে। দাঁত কিরমির করে সে রাগে ফুসতে ফুসতে বলে উঠল, মেয়ে তো না, যেন শয়তানি বিড়াল। জিনিয়া একবার পিছিয়ে গিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধরল। বিরক্ত হয়ে বলে উঠল, আমার সঙ্গে চুলকানিগিরি করলে একদম আচ্ছা মতো পেছনে বিটেক্স লাগিয়ে দেব, ফাজিল লোক। এই মুহূর্তে এমিরের মুখ থেকে আর কোনো কথা বেরোল না। সে শুধু ব্যথায় হাত চেপে দাঁড়িয়ে রইল। জিনিয়ার দাঁতের দাগটা স্পষ্ট লালচে হয়ে আছে। জিনিয়া হঠাৎ করেই দরজার দিকে ফিরে গিয়ে চাপড়াতে চাপড়াতে ডাকতে লাগলো, মাহিয়াপু, মাহিয়াপু, দরজা খোলো। দরজা খুলছে না দেখে জিনিয়ার রাগ আরো বেড়ে গেল। সে এমন এক রুদ্র দৃষ্টিতে এমরির দিকে তাকালো যেন চোখ দিয়ে কামড় বসবে। দাঁত চেপে গর্জে উঠল, এই কুমিরের বাচ্চা, তোর বন্ধু দরজা খোলে না কেন? এমির তখন পুরোপুরি চুপসে গেল, অসহায়ের মতো। ব্যথায় কণ্ঠ নরম হয়ে এসেছে, মুখে কোনো ভাব নেই। হাত চেপে ধরে সে বলল, আমি কি করে জানবো? আমি কি দরজা বন্ধ করেছি নাকি? আমি দরজার বাইরে, তুমি যদি বলো আমি আর তুমিও দরজার ভেতরে যেতে পারি। এই কথাটা শুনতেই জিনিয়া যেন আগুন হয়ে উঠল। গজগজ করতে করতে সে বলে উঠল, এক কামড়ে শিক্ষা হয়নি বুঝি? এইবার আর এমের কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল হাত ব্যথায়। অন্যদিকে রুমের ভেতর পরিস্থিতি আরো ঘন হয়ে উঠছে। একদিন মাহিয়াকে দেয়ালে চেপে ধরে আছে। দরজাটা বন্ধ, বাতাস ভারী, দুজনের মাঝখানে চাপা উত্তেজনা। মাহিয়া নিজের ভেতরের অস্থিরতাকে ডুবিয়ে বিরক্তি মেশানো কণ্ঠে বলে উঠল, কি অসভ্যতামি হচ্ছে শুনি। একদিন ভ্রুকুচকে শান্ত থাকার চেষ্টা করে জিজ্ঞেস করল, মিস মাহি, আপনার রোগের কারণ কি আমি জানতে পারি? মাহিয়ার চোখে তখন জমে আছে অভিযোগের পাহাড়। সে ঠান্ডা গলায় তীক্ষ্ণভাবে বলল,
জানেন না আমার রাগের কারণ? আইদিন একটু থমকে গিয়ে সত্যি অবাক হয়ে উঠল। না, আমি সত্যিই জানি না। এই উত্তরটা যেন মাহিয়ার ভেতরের সব জমে থাকা কথা খুলে দিল। সে এক নিঃশ্বাসে চাপা খুবই বলতে লাগলো, তাহলে জেনে লাভ নেই। আমারই উচিত হয়নি আপনার সঙ্গে ভালোভাবে কথা বলার। আপনার মতো একটা মেয়েবাজ কখনো ভালো হতে পারে না। আপনি কি করে পারলেন আমার ভাইয়াকে মার খাওয়াতে? আপনি তো জানতেন বড় আঙ্কেল কেমন, তাহলে আমার ভাইয়াকে আটকালেন না কেন? পাজি লোক, বসে বসে মজা দেখছিলেন আপনার মতো। এই একটানা কথায় আইদিনের মাথা ঘুরতে লাগলো। সে কবে কখন মজা দেখল? সে তো থামানোর চেষ্টা করেছিল, তার ভাই তো ফর্মা দেখিয়ে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো। মাহিয়ার কথাগুলো একের পর এক তার মাথার তার ছেড়ে দিচ্ছে। নিজেকে আর সামলাতে না পেরে আইদিন বিরক্ত গলায় বলে উঠল, মিস মাহি, আপনার মুখটা বন্ধ রাখলে খুশি হতাম। মাহি আইদিনের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে রাগে কাপা গলায় জবাব দিল, আপনাকে খুশি রাখার দায়িত্ব নিয়েছি নাকি? যত সব ফাউল লোকজন। এই কথাটা আইদিনের কানে পৌঁছে যেতেই তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে মাহিয়ার আরো কাছে এসে ফিসফিস করে, যেন শব্দ না হয়, হুমকি ছুড়ে দিচ্ছে, জাস্ট শাট ইউর মাউথ, আদারওয়াইজ আই উইল স্পিলিং টু ইউ লেক হিয়ার অ্যান্ড। কথাটা শেষ হওয়ার আগেই মাহিয়ার ভেতরের সংযম ভেঙে পড়ল। সে চিৎকার করে উঠল, ফকিনির বংশধর, অন্য কোথাও গিয়ে মরেন। জাস্ট ফাক অফ ইয়ার সেলফ। ছি ছি ছি, কি বাজে পুরুষ আপনি। আর আমি কি না? এই মুহূর্তে মাহিয়ার নিজের উপরই নিজের রাগ জ্বলছে। সে কিভাবে এমন একটা লোককে নিয়ে এমন কথা ভাবতে শুরু করেছিল? এই লোকটা কিভাবে এমন নোংরা কথা বলতে পারে? রাগে তার শরীরে যেন আগুন হয়ে উঠছে, কিন্তু আইদিনে তাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না। বেহায়ের মতো আবারও সে মাহিয়ার দিকে ঝুঁকে বলে উঠল, অল ইউ আর রং মিস মাহি। মাহিয়া নিজের উপর বিরক্ত হয়ে মুখ খুঁড়িয়ে বিড়বিড় করে বলল, আজাইরা লোক, আমি আবার কি ভুল বললাম? কথাটা আইদিন স্পষ্ট শুনতে পেলেও মুহূর্তের মধ্যেই সে মাহিয়ার হাত নিজের হাতে চেপে ধরে তাকে নিজের দিকে টেনে নিল। আজকে কণ্ঠে এমনভাবে যেন ইচ্ছে করেই আগুনে ঘি ঢালছে। সে বলল, ইটস নট ফাক অফ মিস, ইটস ফাক ইউ, অ্যান্ড বিলিভ মি আই উইল লাইক ইট মাচ সুগার ড্যাডি। আইদিনের শব্দগুলো মাহিয়ার কানে ঢুকতেই যেন কান থেকে ধোঁয়া বেরোতে লাগলো। দরজার বাইরে তখনও জিনিয়া দরজা চাপড়ে যাচ্ছে। ঠিক তখনই করিডর পেরিয়ে নিচে নামতে গিয়ে তাদের দেখে নিকোলাই এগিয়ে গেল। কারণ এমির আর জিনিয়ার চোখে মুখে একটু কোমলতা নেই, শুধু আগুন। নিকোলাই একবার জিনিয়ার দিকে তাকিয়ে এমিরকে জিজ্ঞেস করল, কি করেছিস ওর সঙ্গে? এমির কাতর গলায় নিজের হাত দেখিয়ে বলল, আমি কি কিছু করেছি নাকি? সেই তো আমাকে মেরে পারে না, ঘন্টার মতো শুধু বাজাতে থাকে। এই কথা শুনে নিকোলাই মুখে হাত চেপে মুচকি হাসল। কিন্তু জিনিয়া এমির দিকে রুদ্র দৃষ্টি ছুড়ে নিকোলাই দিকে তাকিয়ে হঠাৎই মুখের ভাব নরম করে চোখ মিটমিট করে বলে উঠল, জিজু দেখেন না, ওই রাধুনি আঙ্কেল আমার মাহি আপুকে নিয়ে রুমের ভেতরে রয়েছে। জিজু শব্দটা কানে যেতেই নিকোলাইয়ের চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ঝলকে উঠল। মনে মনে সে ভীষণ খুশি হলেও সেটা চেপে রেখে গলা কাকড়ি দিয়ে বলল, ওকে, আমি দেখছি। এই বলেই পকেট থেকে ওয়ালেট বের করে পাসওয়ার্ড দিতে না দিতেই দরজা খুলে গেল। দরজা খুলতেই চোখ পড়ল আইদিনের মুখের উপর। ঠাস করে এক থাপ্পড় বসে গেল। মাহিয়ার সঙ্গে সঙ্গে আইদিনকে দূরে ঠেলে দিয়ে বলে উঠল, ফাউল লোক, লম্পট। মাহিয়া রাগ ঝাড়তে ছাড়তে দরজার বাইরে বেরিয়ে যেতে যেতে বলল, চল জিনি এখান থেকে। এরপর মাহিয়া জিনিয়ার হাত ধরে চলে গেল। আইদিন হাঁ করে মুখ ধরে দাঁড়িয়ে রইল। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার সুগার ক্যান্ডির হাতের এমন মিষ্টি স্বাদ পেতে পারে। এবার অবাক দৃষ্টিতে আইদিনের দিকে তাকিয়ে বলে উঠল, আইদিন ব্রো আমাকে মারে বিনা কারণে, কিন্তু তুমি কেন মার খেলে? এদিকে নিকোলাই ভ্রুকুচকে চোখে বিরক্তি আর সন্দেহ একসাথে নিয়ে বলে উঠল, হ্যাঁ ইডিয়েট, কি করেছিস তুই? আইদিন একবার নিকোলাইয়ের দিকে একবার এমিরের দিকে তাকিয়ে এমন ভঙ্গিতে কাজ ঝাঁকালো যেন এই গোটা ঘটনাটাই তার কাছে একটা মজা, করতে গিয়ে ঘটে যাওয়া কৌতুক। তারপর হালকা হাসি মিশিয়ে বলল,
আমি তো একটু মজা করছিলাম, কিন্তু এখন তো দেখি মজা করার কারেন্ট অনেক বেশি জোরে এসে পড়েছে মুখে। নিকোলাই ওদের দিকে কঠোর দৃষ্টি মেরে ধরল। এই দুজনের মজা তার ধৈর্যের শেষ সীমায় এসে ঠেকেছে। গম্ভীর কণ্ঠে সে বলে উঠল, সাবধানে থাকিস, কারণ এই সবগুলো কায়ানের শালিকা হতে যাচ্ছে আফটার 2 days লেটার। এই একটা বাক্য যেন মুহূর্তের মধ্যেই সব শব্দ, সব চিন্তা, সব ব্যথা উড়িয়ে নিয়ে গেল। এমির আর আইদিন দুজনেই বিস্ময়ে পড়ে গেল। দুজনেই প্রায় দৌড়ে নিকোলাইয়ের দিকে এগিয়ে এসে এমির কৌতূহল আর ধাক্কা খাওয়া মনের তাড়নায় বলে উঠল, মানে মানে শালিকা হবে মানে? নিকোলাই ওদের থেকে একটু সরে গিয়ে করিডোর বেয়ে হাঁটতে হাঁটতে নির্লিপ্ত গলায় বলল, মানে তো সাদা পরি তোর সিস্টার ইন ল হতে যাচ্ছে। পেছন থেকে দুজনেরই কণ্ঠ বজ্রের মতো কেঁপে উঠল। হোয়াট? নিকোলাই ঠোঁটের কোণে হালকা এক চিলতে হাসি টেনে সিঁড়ি দিয়ে নামতে যাবে, ঠিক তখনই নিচ থেকে জারিয়া উঠে আসছিল। কিন্তু নিকোলাই একবারও তার দিকে তাকালো না। এমনভাবে পাশ কাটিয়ে গেল যেন জারিয়া তার জীবনের কেউই নয়। জারিয়া সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আর চোখে তাকিয়েছিল। একটা ক্ষুদ্র আশা ছিল, 1 সেকেন্ডের দৃষ্টি, একটুখানি স্বীকৃতি। কিন্তু সে বুঝে গেল নিকোলাইয়ের চোখ একবারও তার দিকে পড়েনি। এই উপেক্ষা জারিয়ার বুকের ভেতরটা চেপে ধরল। আর সহ্য হলো না, সে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। কিন্তু নিকোলাইয়ের মনের দৃষ্টি তো ঠিক তার দিকেই আটকে ছিল। জারিয়া চোখের আড়াল হতেই সে সিঁড়িতে বসে পড়ল, বুকে হাত চেপে করিডোরের দিকে তাকিয়ে কাতর চোখে মনে মনে বলল, এতই অপছন্দ আমি বউ, যে 1 সেকেন্ড ঠিক করে তোমাকে দেখার সুযোগটা পর্যন্ত দিলে না। পেছন থেকে ঘটে যাওয়া এই নীরব ভাঙন এমির বুঝতে না পারলেও আইদিনের ভ্রু কুঁচকে গেল। সে সবকিছু না বুঝলেও কিছু একটা যে ভেঙেছে সেটা তার দৃষ্টি এড়ালো না। এমির মন মরা হয় নিকোলাইয়ের পাশে বসতে বসতে বুকের ডান দিকে হাত রেখে বলে উঠল, নিকো ব্রো, আমার বুকের ডান সাইডে হার্ট অ্যাটাক হচ্ছে। কথাটা শোনা মাত্রই নিকোলাই ঘাড় ঘুরিয়ে দেখল এমির তার পেছনের সিঁড়িতে বসে আছে। মুখটা এমন যেন দুনিয়ার সব দুঃখ একসাথে এসে পড়েছে। নিজের জ্বালা সামলেও এই 2 ইডিয়েটের উপস্থিতিতে নিকোলাই নিজের কষ্টটুকু ঠিকমতো অনুভবই করতে পারল না। সে আবার সামনে তাকিয়ে সোজাসুজি বলে উঠল, আচ্ছা, খুব ভালো, তাহলে হার্ট বের করে কাবাব বানিয়ে খেয়ে নে রাস্কেল। আইদিন এমিরের পিঠে হাত রেখে পাশে বসে পড়ল। একটু আগেই থাপ্পড় খাওয়া মানুষটার মুখে এমন দুষ্টু হাসি। সে বলল, তোর হার্টও জানে তোর মতো উগান্ডা শরীরে থাকার থেকে নিজেই অ্যাটাক করে গেটে পড়া ভালো। আমার রোগ ঠিক না করে আমায় নিয়ে ফান করছো? বিদায় পৃথিবী বলে সবাই কেটে পড়ো। কিন্তু নিকোলাই তখন সত্যিই বিরক্ত। নিকোলাইয়ের মন এমনিতেই তুঙ্গে, তার উপর এদের এইসব নাটক দেখে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সে বলে উঠল, তোর রোগের মাগ ফেরাতের উইশ করলাম। তুই টয়লেট ক্লিনার খেয়ে নিজেই নিজের রোগ ক্লিয়ার কর। নিকোলাইয়ের কথা শেষ হতেই এমির একটু গর্জে উঠল। নিকো ব্রো। নিকোলাই পাত্তা না দিয়ে সিঁড়ি থেকে উঠে দাঁড়ালো, কিন্তু পেছন থেকে আইদিন মুচকি হাসতে হাসতে বলল, আচ্ছা, তোর হার্ট লেফট রাইট করছে, তোর জন্য কি মেন্টাল হসপিটালের টিকিট বুক করব? আইদিনের কথায় এমির নাক ফুলিয়ে বলল, তোমরা আমার কষ্টটা বুঝতে পারছো না। কত ইচ্ছে ছিল এক পাশে থাকবে সাদা পরি, আর এক পাশে থাকবে কালো পরি। একটু থেমে গলা ভেঙে আবার বলল, আমার সাদা পরি ভেবেছিলাম আমার আধা ঘরওয়ালি বানাবো, কিন্তু এখন দেখি সাদা পরি আমার ব্রোর ঘরওয়ালিতে নাম লেখাতে যাচ্ছে। এমিরের কথা শেষ হতে না হতেই পেছন থেকে এক ভারী কণ্ঠ ভেসে এলো। কণ্ঠে স্পষ্ট হুমকি, তুইও কি নিজের নামটা লিখতে চাস? যদি বলিস তোর নামটা লেখাতে পারি তবে ডেড লিস্টে। কথাটা শুনতেই কারোর আর চিনতে বাকি রইল না। এমিরের গলা শুকিয়ে গেল। এই দৃশ্য দেখে নিকোলাই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আইদিন তো মুখ চেপে হেসেই যাচ্ছে। এমির সিঁড়ি ছেড়ে উঠে দাঁড়িয়ে পেছন ঘুরে ঢোক গিলতে গিলতে আমতামতা করে বলল, হু ইজ দ্য সাদাপুরি ব্রো? আমি কি তাকে চিনি? সাদাপুরি বলে কিছু হয়? কিন্তু কায়ান কোনো জবাব দিল না। সে সিঁড়ি দিয়ে নামতে নামতে হুমকির দৃষ্টিতে তাকিয়ে ধীর গলায় বলল, খুব শখ না মাটির নিচে যাওয়া স্কাউন্ড্রেল? কায়ানের সেই ঠান্ডা অথচ হুমকিময় কথাটা শুনে যেতেই এমির পুরোপুরি চুপসে গেল। পরিস্থিতির ভার যেন মুহূর্তে পাল্টে গেল। এরপর কায়ান ধীরে ধীরে দৃষ্টি ঘুরিয়ে নিকোলাইয়ের দিকে তাকালো। চোখে তখনও আগুনের রেশ,
গলায় আদেশের কঠিন সুর। এখানে কি করছিস বসে? নিকোলাই জবাব দিতে যাবে ঠিক সেই মুহূর্তে ম্যানশনের বাইরে থেকে দৌড়ে আসার শব্দে পরিবেশ আবারও ছিন্নভিন্ন হয়ে গেল। ক্রিশ্চিয়ান প্রায় ছুটে এসে হাঁপাতে হাঁপাতে থেমে দাঁড়ালো। কপালে ঘাম, নিঃশ্বাস এলোমেলো, মুখে স্পষ্ট অন্যরকম ছাপ, যেন বড় কোনো বিপদ বয়ে এনেছে সে। স্যার, আপনার ফোন কোথায়? ক্রিশ্চিয়ানের এই অবস্থা দেখে কায়ানের ভ্রু দুটো শক্ত করে কুঁচকে গেল। নিকোলাই, এমিল, আইদিন তিনজনই একসাথে তাকিয়ে পড়ল তার দিকে। কায়ান কৌতূহল আর সন্দেহ মিশিয়ে ধীরে গলায় জিজ্ঞেস করল, সামথিং রং? ক্রিশ্চিয়ানের গলা একটু কেঁপে উঠল। চারপাশে মেনশনের স্টাফরা সবাই থাকায় সে যেন কথা বলতেই দ্বিধায় পড়ে গেল। স্যার, আমরা অফিস রুমে যেতে পারি? এই কথাটা শুনতেই সবার চোখ এক মুহূর্তে বিস্মিত হয়ে উঠল। কায়ানের কিছুটা সন্দেহ নিয়ে, কিছুটা অস্বস্তি চেপে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, ফলো মি। কায়ানের পেছন পেছন বাকি চারজনও পা বাড়ালো। করিডোরে তখন আর কোনো শব্দ নেই, শুধু জুতোর আওয়াজ আর অনিশ্চিত চাপা নিঃশ্বাস। কায়ান অফিস রুমে ঢুকেই আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে সোজা গিয়ে তার বিশাল অফিসের চেয়ারে বসে পড়ল। শান্ত হলেও চোখে ছিল অশান্ত আগুন। সোফার দিকে তাকিয়ে আইদিন আর এমির ধীরে ধীরে বসে পড়ল। কায়ান এবার চোখ তুলে ক্রিশ্চিয়ানের দিকে তাকালো। একটু বাড়তি শব্দ নেই, কণ্ঠে শুধু কর্তৃত্ব। স্পিক। কায়ানের সামনে ক্রিশ্চিয়ান আর নিকোলাই দুজনই দাঁড়িয়ে। ক্রিশ্চিয়ানের চোখে স্পষ্ট হতাশা, কণ্ঠে চাপা ভয় নিয়ে সে কায়ানের দিকে তাকিয়ে ধীরে ভারী কণ্ঠে বলে উঠল, স্যার, মিসেস মার্টিনের ডিল এখন মার্কো রুমানির হাতে। এই একটা বাক্য যেন সময় থমকে গেল। পরের মুহূর্তে কায়ান এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চোখে বিস্ফোরিত আগুনের মতো জ্বলছে। হাতের মুঠো শক্ত করে চিৎকার করে উঠল। হোয়াট? আর সেই চিৎকারে পুরো রুম কেঁপে উঠল। এমির, আইদিন, নিকোলাই তিনজনই একসাথে চমকে উঠল। এমির আর বসে থাকতে পারল না। সে তড়িঘড়ি গিয়ে দাঁড়িয়ে অবিশ্বাসী কণ্ঠে তুলে বলল, হোয়াট? হাউ ইজ দিস পসিবল? ক্রিশ্চিয়ান এবার এমিরের দিকে তাকালো। তার চোখে কোনো ব্যথা নেই, শুধু কঠিন সত্য। ইয়েস স্যার। এই কথার সাথে সাথেই কায়ানের রাগ যেন বিস্ফোরিত হয়ে উঠল। সে টেবিলের উপর সজোরে এক ঘুষি মারল। দাঁতের ফাঁক দিয়ে রাগ ঝাড়তে ঝাড়তে গর্জে উঠল, This fucking bastard. How? Why he? Call Mrs. Martin now. এক সেকেন্ডও দেরি করল না ক্রিশ্চিয়ান। সে সঙ্গে সঙ্গে ফোন বের করে নাম্বার ডায়াল করতে শুরু করলো। এই সময় নিকোলাই কপাল চেপে ধরে রুমের ভেতর এদিক ওদিক হাঁটতে লাগলো। কায়ানের দিকে প্রশ্ন ছুড়ে বলে উঠল, Guy, if it's that much important, then why did not you attend the final meeting? কায়ানের বুকের ভেতরটা যেন আগুনে জ্বলছিল। শক্ত করে মুঠো করা হাত দুটো কাঁপছে না, বরং জমে গেছে ভয়ঙ্কর ঠান্ডা ক্রোধে। কপালের শিরাগুলো ফুলে উঠেছে, চোয়াল শক্ত হয়ে আছে। সে নিজের জায়গায় দাঁড়িয়েই যেন পুরো রুমের বাতাস চেপে ধরল। গলা নামিয়ে চাপা কিন্তু হিংস্র এক স্বরে সে গর্জে উঠল, I don't fucking care about the loss. আমি মিটিং অ্যাটেন্ড না করলে কারো সাহস ছিল না আমার প্রজেক্টে হাত বাড়ানোর। আর মার্গই কেন? এই প্রশ্নে শুধু বিস্ময় নয়, ছিল তার ক্ষমতার উপর আঘাত। ঠিক সেই মুহূর্তে উপাস থেকে কল রিসিভ হতেই ক্রিশ্চিয়ান পরিস্থিতির ভার বুঝে এক মুহূর্ত দেরি না করে নিজের ফোনটা বাড়িয়ে দিল কায়ানের দিকে। কায়ান প্রায় ছিনিয়ে নেওয়ার ভঙ্গিতে ক্রিশ্চিয়ানের হাত থেকে ফোনটা নিয়ে কানে লাগালো। চোখ দুটো বরফের মতো ঠান্ডা, অথচ ভেতরে আগ্নেয়গিরি। গলায় জমে থাকা রাগ ফেটে বেরিয়ে এলো। What the hell, Mrs. Martin? ওপাশ থেকে ভেসে এলো এক মহিলার কণ্ঠ। উচ্ছ্বাস মাখা হালকা হাসি দিয়ে সে বলল, মিস্টার আর্সলান? নো, হাই নো, হ্যালো। এই কথাটা শোনা মাত্র কায়ানের প্রতিটি স্নায়ু জ্বলে উঠল। অসম্মান সে সহ্য করে না, বিশেষ করে নিজের নামের সঙ্গে। দাঁত পিষে প্রতিটি শব্দ কামড়ে কামড়ে সে বলে উঠল, Mrs. Martin, I don't fucking care about the loss. But why that bastard? ওপাশ থেকে মুহূর্তের নীরবতা, তারপর নির্লিপ্ত প্রায় তাচ্ছিল্যের সুরে সেই কণ্ঠ আবারও ভেসে এলো, মিস্টার আর্সলান, এটা নিশ্চয় আমার প্রবলেম নয়। আমি তবুও আপনাকে আজ দেখা করতে বলেছিলাম, কারণ আপনি এই প্রজেক্টটা সিরিয়াসলি নেননি। মিস্টার মার্কো ঠিকই বলেছিলেন,
ইউ কান্ট ইভেন কেয়ার অ্যাবাউট দিস প্রজেক্ট। আমার ওনার ডিল ভালো লেগেছে, সো ফাইনাল ডিলটা ওনার সঙ্গেই করে নিলাম।